তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েসেল এক্সপ্লেনার। তো আজকে প্রথমে একটা ভালো নিউজ আছে, আর সেটা হচ্ছে যে আমাদের মামি রিয়া রিপ্লি তার বয়ফ্রেন্ড বাডি ম্যাথিউস বা বাডি মার্ফিকে বিয়ে করে নিয়েছে। তো এখন থেকে এরা স্বামী স্ত্রী, আর আশা করবো যে এদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে। আর রিয়া রিপ্লি খুবই তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে ডম আর লিভ মর্গানকেও সামলে নেবে। এরপরে নিউজটা হচ্ছে যে আমরা মানডে নাইট রয়ের এপিসোডে দেখতে পেলাম যে আঙ্কেল হাউডি বো ড্যালাসের ইন্টারভিউ নিচ্ছে। তো শকিংলি এই সেগমেন্টটা ডাব্লিউডাব্লিউর পুরো রয়ের যে 3 ঘন্টার শো হয়, সেই 3 ঘন্টার শো এর মধ্যে এই সেগমেন্টটা সব থেকে বেশি ভিউয়ারশিপ পেয়েছে। এটা একটু শকিং যে মানডে নাইট রতে আরও অনেক জিনিস ছিল, কিন্তু আঙ্কেল হাউডি আর বো ড্যালাসের ইন্টারভিউটা সব থেকে বেশি ভিউয়ারশিপ পেয়েছে। তো বলতে হবে ফ্যান্সরা কিন্তু আঙ্কেল হাউডির ওয়াইড 6 ওপরে বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে। এরপর যে নিউজটা আছে সেটা শুনে আমার একটু মাথা গরম হয়ে গেল, আর বলতে হবে একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি, কারণ আমরা জানি যে মানি ইন দ্য ব্যাংকেতে কোডি রোডসের টিমের সাথে নতুন ব্লাড লাইনের ম্যাচ হবে, এটা তো ঠিক আছে, কিন্তু রেসলিং অবজারভার নিউজ লেটার মানে ডেভ ম্যারিজারের তরফ থেকে এটা বলা হচ্ছে যে সামার স্ল্যামের মেন ইভেন্টে আমরা নাকি সোলো সিকোভা ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো, আর এটা হবে মেন ইভেন্টে। তো এই ম্যাচটা আমরা কেউই দেখতে চাই না। তারপরে ডেভ ম্যারিজার বলছে যে এইটা নাকি সামার স্ল্যামের মেন ইভেন্ট হবে। তো বলবো কোডি রোডস আর সোলো সিকোভার মধ্যে ম্যাচ করে লাভটাই বা কী হবে? আমরা এর আগেও এদের মধ্যে 3খানা ম্যাচ দেখেছি, যেটা কারোরই পছন্দ হয়নি, আর সোলো সিকোভাকে কেই বা মেন ইভেন্টে দেখতে চায়। আর আমরা জানি যেখানে কোডি রোডসই জিতবে, আর কোডি রোডসকে এই ব্লাড লাইনের সাথে বেশি না গোলানোই ভালো হবে। সামার স্ল্যামেতে যদি রোমান রেন্সের রিটার্ন হয় বা রোমান রেন্সের রিটার্ন সামার স্ল্যামের আগেই হয়ে যায়, তাহলে সামার স্ল্যামেতে রোমান ভার্সেস সোলোর ম্যাচ হতে পারে, আর সেইটার চান্স কম আছে, কারণ আমার মনে হয় সামার স্ল্যামের আগে তো রোমানদের রিটার্ন হবে না। তাহলে সামার স্ল্যামেতে জিমি উসো কিংবা জে উসোর সাথে সোলো সিকোয়ার ম্যাচ করালে সেটা বরং ভালো হবে। আমি তো বলবো যে জিমি উসোর সাথে যদি সামার স্ল্যামেতে সোলো সিকোয়ার ম্যাচ হয় সেটা দেখতে ভালো লাগবে, কারণ আমরা জানি যে সোলো সিকোয়া টামাটোঙ্গার জন্যই জিমি উসোকে ইনজর্ড থাকতে হয়েছে। তো জিমি উসো ভার্সেস সোলো সিকোয়া এই ম্যাচটা সামার স্ল্যামের যোগ্য বলতে পারো, কিন্তু কোডি রোডস ভার্সেস সোলো সিকোয়া এটা সামার স্ল্যামে হবে, তারপর আবার মেন ইভেন্টে, এটা তো আমার একদমই পছন্দ হচ্ছে না, আর আমি জানি যে বেশিরভাগ ফ্যান্সরাও পছন্দ করবে না। তাছাড়া কোডি রোডসের টাইটেল রেন খুব একটা আহামরি কিছু চলছে না, তারপর যদি সোলো সিকোয়ার সাথে তার ম্যাচ দেওয়া হয় তাহলে এমনিতেই কেউ ইন্টারেস্ট নেবে না। তো জানি না কী করবে, ডেভ ম্যারিজার অনেক কথাই বলে আর বেশিরভাগ কথা সত্যি হয়, জানি না এটা যদি সত্যি হয় তো কী হবে। মানে বলতে গেলে সামার স্ল্যামের একটা ম্যাচ তো পুরো বেকারই হয়ে যাবে। আর পল এমন একটা পোস্ট করেছে, দেখতে পাচ্ছি যে এখানে 3জনেরই অ্যাকশন ফিগার রয়েছে, পেছনে লেখা রয়েছে হেড অফ দ্য টেবল। সোলো সিকোভা এখানে দাবিদার আর রোমান জেন্সও দাবিদার। সোলো সিকোভা এখানে আঙুল উপরে করে দাঁড়িয়ে আছে, রোমান জেন্সও আঙুল উপরে করে দাঁড়িয়ে আছে। তো দুজনের মধ্যে কে হেড অফ দ্য টেবল, পল এমানকে বেছে নিতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামওয়ানের সেই লেজেন্ডারি লাল কালারের মালাটা রয়েছে, জানি না কী দিয়ে তৈরি। তো সেই মালাটা পল এমান ভাবছে যে কার গলায় পরাবে, মানে কে হচ্ছে আসল হেড অফ দ্য টেবল। তো পল এমান সোশ্যাল মিডিয়াতে টিজ করছে, আর সে স্ম্যাকডাউনে তো অনেক বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে, যে সিএম পাঙ্কের কাছ থেকে সাহায্য চেয়ে নিয়েছে আর পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে সে নতুন ব্লাড লাইনের সাথে থাকতে চায় না। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এটাও দেখতে পাবো যে সোলো সিকোভা পল এমানের গায়ে হাতও তুলে দিয়েছে, এটা দেখতেই বাকি আছে, হয়তো সেটা দেখতেও পেয়ে যাব। তো জানি না পল এমানের সাহায্য কে করবে। খুব সম্ভবত জিমি উসো আর জে উসো প্রথমে পল এমানের সাহায্য করতে আসবে, আর যখন তাদের দ্বারা কাজ হবে না শেষ পর্যন্ত রোমান রেন্সই আসবে তার ওয়াইস ম্যানকে বাঁচাতে। এরপরে নিউজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের ডম তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেছে, আর তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডমিনিক মিস্টেরিও একটা নতুন ট্যাটু বানিয়েছে তার পায়ের ওপরে, তার থাইতে। তো বলবো থাই অবধি যখন উঠেই গেছে তখন না হয় থাইয়ের আরেকটু ওপরে উঠে আরেকটা ট্যাটু বানালে ভালো হয়, কারণ লিভ মর্গান সেই ট্যাটুটা দেখে বেশ খুশিই হবে। এরপরে হচ্ছে একটা ইন্টারেস্টিং কিন্তু একটু শকিং নিউজ। আমরা জানি যে ডাব্লিউডাব্লিউর হেডকোয়ার্টারে যে কেবিনে ভিন্স ম্যাকম্যান বসতো, তো কী হয়, ভিন্স ম্যাকম্যান তো এখন আর নেই, আর ভিন্স ম্যাকম্যান কোনোদিন ফিরেও আসবে না, কিন্তু তার সত্ত্বেও ভিন্স ম্যাকম্যান তার ডাব্লিউডাব্লিউর হেডকোয়ার্টারে যে কেবিনে বসতো সেই কেবিনটা নাকি এখনও পুরোপুরি ফাঁকাই আছে। যখন থেকে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেছে তখন থেকে সেই কেবিনটা ফাঁকাও আছে, সেটাকে কেউ ইউজ পর্যন্ত করেনি। তো ডাব্লিউডাব্লিউ কিসের জন্য ওয়েট করছে? এই কেবিনটা নিক খান কিংবা ট্রিপল এইচকে দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়। এখনও এই কেবিনটা ফাঁকা রেখেছে, এটা ভেবে একটু অবাক তো লাগছে, কারণ ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়ে বেশ কিছু সময় বলতে গেলে অনেক দিনই হয়ে গেছে। তো এখনও এই কেবিনটা ফাঁকা রাখার কোনো মানে হয় না, বেকার তো পড়েই রয়েছে, কোনো একটা উচ্চপদস্থ কর্মচারীকে এই কেবিনটা দিয়ে দিলেই হয়ে যায়। তো এবার কথা বলা যাক ভিন্স ম্যাকম্যানের ছেলে মানে শেন ম্যাকম্যানকে নিয়ে। তো রিসেন্ট টাইমে আমরা যেমনটা রুমার শুনেছি যে শেন ম্যাকম্যান হয়তো AEW-তে যেতে পারে, আর এখন একটা
জিনিস জানা গেছে যে সেন ম্যাকম্যানের আপাতত ডাব্লিউডাব্লিউর সাথে কোনো রকম কন্ট্রাক্ট নেই আর কোনো রকম রিলেশনও নেই। মানে সেন ম্যাকম্যানের সাথে ডাব্লিউডাব্লিউর কোনো রকম কন্ট্রাক্টও সাইন করা নেই। মানে এখন সেন ম্যাকম্যান পুরোপুরি একজন ফ্রি এজেন্ট। আর টনি খানকে মানে AEW কোম্পানির মালিককে যখন সেন ম্যাকম্যানের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তো টনি খান একটা কথা বলে যে টনি খান বলছে যে আমি জীবনে কোনো দিন সেন ম্যাকম্যানের সাথে দেখা করিনি আর কখনো কথাও বলিনি, তবে আমি সেন ম্যাকম্যানকে ভালোভাবে জানি যে সে কীরকম ব্যক্তিত্ব, আমি তাকে খুবই সম্মান করি। আর যদি কোনো দিন সেন ম্যাকম্যান AEW-তে আসতে চায় তার জন্য সবসময় দরজা খোলা আছে, কারণ আমি জানি যে সেন ম্যাকম্যান একজন খুবই ভালো এক্সিকিউটিভ, খুবই ভালো একজন অথরিটি ফিগার। সে জানে কী করে রেসলিং বিজনেসকে রান করতে হয়, আর সে একজন প্রফেশনাল রেসলার হিসাবেও খুবই ভালো লেভেলের রেসলার। তো টনি খান তো বলে দিয়েছে যে AEW-তে সেন ম্যাকম্যান যদি আসতে চায় সে নিশ্চয়ই তাকে নিয়ে আসবে। আর টনি খান সেন ম্যাকম্যানকে খুবই সম্মানও করে। তো এবার খালি সেন ম্যাকম্যানকে রাজি করানো বাকি আছে। সেন ম্যাকম্যানের রাস্তা তো পরিষ্কার, কারণ ডাব্লিউডাব্লিউর সাথে কোনো কন্ট্রাক্ট নেই। সেন ম্যাকম্যান যদি চায় তাহলে AEW-তে সে যেতেই পারে আর অনেক মোটা অঙ্কের টাকাও কামাতে পারে, কারণ টনি খান তো সেন ম্যাকম্যানকে AEW-তে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড আছে। আর এবার একটু মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ নিয়ে কথা বলা যাক। দেখতেই পাচ্ছি যে এখানে মোট 6 জন পার্টিসিপেন্ট থাকবে, তার মধ্যে 4 জন তো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। আর আমরা পরের সপ্তাহে রতে ড্রু ম্যাকিন্টায়ার, সেমাস আর ইলিয়া ড্র্যাগনভের মধ্যে আরেকজনকে দেখতে পেয়ে যাব। খুব সম্ভবত আমরা ইলিয়া ড্র্যাগনভকেই দেখতে চলেছি, কারণ সেমাস আর ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ যেভাবে বুক করে মনে তো হয় না এদের কারো চান্স হবে মানি ইন দ্য ব্যাঙ্কে। ড্রু ম্যাকিন্টায়ারের হতেও পারে, তবে সেমাসের চান্স তো আমার লাগছে না। তো দেখতে গেলে এখানে একমাত্র এই 4 জনের মধ্যে জে উসোই একমাত্র আছে যাকে দেখে মনে হয় যে হ্যাঁ এ জিততে পারে। বাকি কারমেলো হেজ, অ্যান্ড্রাডে, চ্যাট গেবার এদেরকে দেখে তো খুব একটা দম লাগছে না। অ্যান্ড্রাডেকে যদি মানি ইন দ্য ব্যাঙ্ক জেতানোই হয় কী বা করে নেবে, আর অ্যান্ড্রাডেকে সিরিয়াসভাবে তো ডাব্লিউডাব্লিউ তেমনভাবে নিচ্ছে না। আর কারমেলো হেজকে জানি না কি করবে। কারমেলো হেজকে ডাব্লিউডাব্লিউ বড় স্টার হিসাবে দেখতে তো চায়, কিন্তু এখনই মানি ইন দ্য ব্যাঙ্ক জিতাবে কিনা সেটাও সন্দেহ। আর চ্যাট গেবাল জিতবে কিনা তাতে তো বড়ই সন্দেহ আছে, কারণ চ্যাট গেবালের রিসেন্ট টাইমে হাল তো খুব একটা ভালো যাচ্ছে না। শুধু দেখতে গেলে এই 4 জনের মধ্যে এখন শুধুমাত্র জেউসও একটু তাগড়াই লাগছে, যাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এ মানি ইন দ্য ব্যাঙ্ক জিতলেও জিততে পারে। তো এখনই বলা কিছু ঠিক হবে না, কারণ এখনও 2 জন পার্টিসিপেন্ট অ্যাড হওয়া বাকি রয়েছে। তো 2 জন আগে পুরোপুরি অ্যাড হয়ে যাক, তারপরে আমি আমার মানি ইন দ্য ব্যাঙ্কের প্রেডিকশান ভিডিওতে নয় ভালো করে আলোচনা করব যে কার এই ম্যাচটা জেতা উচিত। কিন্তু বলা একটু মুশকিল হবে যে এই ম্যাচটা কে জিতবে, কারণ এখানে অনেকজন রয়েছে, 6 জন সুপারস্টার। তো 6 জনের মধ্যে একজনকে বেছে নেওয়া মুশকিল হবে। তো দেখা যাক। মানি ইন দ্য ব্যাঙ্কের রিসেন্ট টাইমে যা হাল হয়েছে, শুধুমাত্র বলতে পারো ডেমান প্রিস্টকে বাদ দিয়ে তার বিগত কিছু বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের যা লেভেল হয়েছে, তো মানি ইন দ্য ব্যাঙ্ক নিয়ে অত মাতামাতি করার কিছু নেই এখন, যেটুকু আমার মনে হয়। ডেমান প্রিস্টেরটা ভালো যাচ্ছে, তবে এর আগে অস্টিন থিওরি, বিগি, তারপরে মিজ আমরা দেখেছি, এদেরকে তো সেই মানি ইন দ্য ব্যাঙ্কের বলবো যে লেভেলটা ওপরে যাওয়ার বদলে আরও নিচেই নেমেছে। তো এইবারে যদি একটা ভালো কাউকে উইনার চুজ করা হয়, তো আশা করব যে এবারে মানি ইন দ্য ব্যাঙ্কের লেভেলটা একটু ডাব্লিউডাব্লিউ ওপরে নিয়ে যাবে। তো বেশ কিছু সময় আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে AEW-তে যে পেন্টাগন আছে সেই পেন্টাগন ডাব্লিউডাব্লিউতে আসছে, আর এটা PW ইনসাইডার কনফার্ম করেছে। তো এই বিষয়ে পেন্টাগনকেই প্রশ্ন করা হয় যে তুমি কি AEW ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসছো, কারণ আগস্ট মাসে তো তোমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো পেন্টাগন বলে যে না, এটা শুধুমাত্র একটা রুমার, আর আমি যেখানে আছি ভালোই আছি। তো পেন্টাগন বেশি কিছু তো বলে না। আর আমরা এর আগেও অনেকবার দেখেছি যে সুপারস্টাররা তাদের মানে আসল কথাগুলো গোপন করে, কারণ যদি সে বলেই দেয় যে সে ডাব্লিউডাব্লিউতে আসছে তাহলে আর লাভ কী হবে, কোনো সারপ্রাইজ এলিমেন্ট তো থাকবে না। তো পেন্টাগন বেশি কথা বাড়ায়নি, যেটা দেখে বোঝা যাচ্ছে যে পেন্টাগন কিছু লুকাতে চাইছে। আর তার উপরে সবথেকে বড় দুটো ইন্ডিকেশন হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ পেন্টা L0 নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছে, আর সম্ভবত এই নামটা তো পেন্টাগনের জন্যই হবে, কারণ পেন্টা L0 পেন্টাগনের সাথে অনেকটা রিলেটেড। আর এইরকম একটা নাম ট্রেডমার্ক ফাইল ডাব্লিউডাব্লিউ এমনি তো করবে না। আর তারপরে PW ইনসাইডার বলেছে যে আগস্ট মাসে পেন্টাগনের কন্ট্রাক্ট শেষ হবে AEWর সাথে, আর পেন্টাগন অলরেডি ডাব্লিউডাব্লিউর সাথে কথা বলা শুরু করে দিয়েছে, আর তাদের মধ্যে ডিলও হয়ে গেছে, শুধুমাত্র কন্ট্রাক্ট শেষ হলেই নতুন কন্ট্রাক্ট সাইন করে নেবে। তো PW ইনসাইডার বলেছে, আর তার উপরে ডাব্লিউডাব্লিউ এরকম একটা ট্রেডমার্ক ফাইল করেছে। আর সব কিছু ইন্ডিকেশন এটাই দিচ্ছে যে পেন্টাগন ডাব্লিউডাব্লিউতে যা নয় মানে যাই পারে হয়ে যাক না কেন চলে আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর পেন্টাগন এখন শুধুমাত্র ফ্যান্সদের একটু গোল গোল ঘোরাচ্ছে, মিথ্যে কথা বলছে, আর এরকম মিথ্যে কথা সবাই বলে, আমরা এর আগেও এরকম দেখেছি। তো আমরা খালি ওয়েট করছি যে দেখি যে পেন্টাগন কবে ডাব্লিউডাব্লিউতে আসে,
আর ডাব্লিউডাব্লিউতে এসে সে কী ধামাকা করে। আর সব তো ডিপেন্ড করছে ডাব্লিউডাব্লিউর বুকিংয়ের ওপরে। ডাব্লিউডাব্লিউ যদি তাকে ভালোভাবে বুকিং করে তাহলে আমাদের দেখতেও ভালো লাগবে, কারণ পেন্টাগন সত্যিই খুবই একটা ভালো মানের রেসলার আর তার একটা ভালো ক্যারেক্টারও রয়েছে। তোমরা তার কি বলে হাব ভাব আর তোমরা তার চেহারা দেখলেই বুঝতে পারবে। আর এর পরের নিউজ হচ্ছে যে এমনটা রুমার চলছে যে এই মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা জিমি উসোর রিটার্ন দেখতে পাবো। আর আমি তো সেই কবে থেকে বলছি যে এইবার এই শোতে হয়তো জিমি উসো রিটার্ন হয়ে যাওয়া উচিত, এই স্ম্যাকডাউনের এপিসোডে জিমি উসো চলে আসা উচিত, কিন্তু জিমি উসো তো আসে না, উল্টে ব্লাড লাইনের একটার পর একটা নতুন নতুন মেম্বার চলে আসে। তো রুমার যখন চলছে তখন ফাইনালি মনে হচ্ছে যে এই মানি ইন দ্য ব্যাংকে আমরা জিমি উসো রিটার্ন দেখতে পাবো, কারণ সামনেতে সামার স্ল্যাম রয়েছে, তো স্টোরি লাইন বিল্ড আপের জন্য একটু টাইম তো চাই। আর দেখতে গেলে মানি ইন দ্য ব্যাংকের পর 1 মাসেরও কম সময় বাকি রয়েছে। তো এটা শুধুমাত্র একটা রুমার, কোনো পাকাপোক্ত নিউজ আসেনি, তবে কেন জানি না ভেতর থেকে একটা ফিলিং আসছে যে মনে হচ্ছে যে জিমি উসোর এইবার রিটার্ন হয়েই যাবে। তো দেখা যাক আমরা মানি ইন দ্য ব্যাংকে জিমি উসোকে দেখতে পাই কিনা। যদি না দেখতে পাই তাহলে একটু শক তো হব, কারণ জিমি উসোর আসা তো উচিত, কারণ মার খাওয়ার পর জিমি উসো ইনজর্ড হওয়ার পর বেশ অনেক সময় কেটে গেছে, এতদিনে জিমি উসোর চলে আসা উচিত ছিল। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মাঝখানে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।